আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পদে বিভিন্ন দপ্তরের দায়িত্বরত রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম হয়েছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে এখনো যেরকম নানা ধরনের প্রশ্ন উঠে আসছে, ঠিক একইভাবে ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে কিন্তু সেই সকল প্রশ্ন বিভিন্ন সময়ে নানাভাবে উঠে এসেছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমরা সচরাচর লক্ষ্য করেছি বা শুনতে পেয়েছি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অস্তিত্ব সংকটে পড়ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে সরকার ব্যবস্থা রয়েছে বা তাদের যে পরিচালনা ব্যবস্থা রয়েছে সেই পরিচালনা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহল হোক কিংবা অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে এক ধরনের গ্যাড়াকলের মধ্যে পড়ে যাচ্ছে। এবং সেই গ্যাড়াকলের মাধ্যমে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক যে দৃষ্টিকোণ রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে সংকটের মধ্যে পতিত হচ্ছে। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নানাভাবে চেষ্টা করেছে দেশের যে পরিবেশটি রয়েছে অস্থিতিশীল, সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য। তবে আমরা দেখেছি যে সময়ের প্রেক্ষাপটে বা সময়ের প্রয়োজনে এমন অনেক কিছুই বাংলাদেশে ঘটেছে যেগুলো প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে স্থিতিশীল করতে সক্ষম হয়নি। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আসলে নিজেরা সবকিছু পরিচালনা করছে কিনা এ নিয়েও কিন্তু নানা ধরনের সন্দেহ রয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে কিনা, নাকি সেনাবাহিনীর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে পরিচালনা পর্ষদ রয়েছে সেটি পরিচালনা করছে। এখানে সেনাবাহিনীর কথাটি তুলে আনলাম কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর হাতেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটি রয়েছে। যার ফলশ্রুতিতে অনেকেই মনে করছেন যে সেনাবাহিনী দ্বারা প্রকৃতপক্ষে বাংলাদেশ শাসিত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু অনেকটাই সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। এখানে মূলত যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর প্রকৃতপক্ষে তাদের যে দায়িত্ব বা তাদের যে কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্য তারা সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারছে কিনা এই বিষয়টি মুখ্য। যার ফলশ্রুতিতে অনেকেই এখানে বলছেন বা আলোচনা সমালোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা তুলে আনছেন বা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তবে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বা বিশ্লেষণ করার কথা সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনগুলোতে যে ধরনের সংকটে পতিত হয়েছিল কিংবা বিচার বিশ্লেষণ থেকে শুরু করে যারা কূটনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করেন, তারা যেভাবে বলছিলেন যে সময়ের প্রেক্ষাপটে পদে পদে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়বে কিংবা সংকটের মধ্যে পতিত হবে, সেই সংকট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বর্তমানে আমরা লক্ষ্য করছি। এবং এই সংকট হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মহা বিপদ হিসাবে ধরা দিতে পারে। এর পিছনে দেশের অভ্যন্তরীণ যে কারণগুলো রয়েছে সেই অভ্যন্তরীণ কারণগুলো কিন্তু খুব একটা মুখ্য নয়। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি রয়েছে সেই অভ্যন্তরীণ পরিস্থিতিতে বিশেষত রাজনৈতিক দিকটাই কিন্তু শুধুমাত্র অস্থিতিশীল অবস্থায় রয়েছে। রাজনৈতিক বিষয়ে যখন স্থিতিশীল হয়ে যাবে তখন কিন্তু একটি দেশে যে সরকার ব্যবস্থা থাকবে সেই সরকার ব্যবস্থা কিন্তু দেশ চালাতে সাবলীল এবং সহজবুদ্ধ ভাব প্রকাশ করতে থাকবে। তবে এই যে রাজনৈতিক পরিবেশ, এই রাজনৈতিক পরিবেশ কখন বা কবে নাগাদ শান্ত হবে বা স্থিতিশীল হবে এই বিষয়টি সম্পর্কে কিন্তু না অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের ধ্যান ধারণা রাখেন, না দেশের অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কোনো ধরনের ধ্যান ধারণা রাখেন। প্রকৃতপক্ষে একটি জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে রাজনৈতিক দলগুলো পাওয়ার ইচ্ছা জাগ্রত করেছে। এবং এই যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার লক্ষ্যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিল। এছাড়া বিগত যে শাসনামল ছিল, যে রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে শাসনামল ছিল, সরকার ব্যবস্থা ছিল, সেই সরকার ব্যবস্থায় এমন অনেক দুর্নীতি হয়েছে কিংবা বাংলাদেশে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করার জন্য মূলত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে। তবে সেই সরকারের সংস্কার কতদূর বা
কার কিরকম হচ্ছে এই বিষয়টি নিয়েও কিন্তু পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত, মতাদর্শ এবং রাজনৈতিক যে বাকবিতণ্ডিতা রয়েছে পক্ষে বিপক্ষে, এগুলো কিন্তু আমরা ক্রমশই শুনতে পাচ্ছি। তবে সবকিছুর ঊর্ধ্বে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের আশায় রয়েছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বক্ষুদ্র রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কবে সেই জাতীয় নির্বাচন দিবে এ নিয়েও কিন্তু স্পষ্ট কোনো ধরনের বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক রাজনীতি যেটি রয়েছে, সেই আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে বিপদ আসতে চলেছে বা যে বিপদে সংকটে পড়তে চলেছে সেটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে এই সংকটের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত হতে পারেন, অথবা উনার যে সরকার বা উপদেষ্টা পরিষদ বর্তমানে রয়েছে সেটিও পরিবর্তিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে সংকটটা প্রকৃতপক্ষে কোথা থেকে আসছে? সংকটটা হচ্ছে, দেখুন, আমেরিকা এবং ভারত এ দুটি হচ্ছে পরস্পর মিত্রশক্তি, এবং ভারতের সাথে চীনের শত্রুতাপূর্ণ একটি সম্পর্ক রয়েছে। আবার অপরদিকে চীন এবং আমেরিকার যে সম্পর্ক রয়েছে, কূটনৈতিক বলুন কিংবা রাজনৈতিক বলুন, সেই সম্পর্কটি কিন্তু একদমই ভালো নয়। অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের সুসম্পর্ক বজায় নেই। আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে চীন সরাসরি কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে, কথাবার্তা হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে, এবং এক প্রাসঙ্গে কিন্তু তারা একটি বিষয় উল্লেখ করেছে, এবং সেটি হচ্ছে চীন যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত। আমেরিকার প্রশাসন যদি যুদ্ধ করতে চায়, সশস্ত্র যুদ্ধ, তাহলে চীন কখনোই পিছপা হবে না। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে অত্যন্ত গভীর একটি শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়েছে। অপরদিকে ভারতের সাথে চীনের একদমই যে সুসম্পর্ক রয়েছে তা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি চিকেন নেকে চীন এবং ভারতের যে সীমান্ত অবস্থান রয়েছে বা সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু ভারত ইতিমধ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এমনকি তাদের যে সামরিক সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি করেছে। এই থেকে কিন্তু স্পষ্ট আরেকটি ধারণা পাওয়া যায় যে ভারতের সাথে চীনের যে বিরোধ ছিল, সেই বিরোধটি বর্তমানে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। অপরদিকে বাংলাদেশের যে প্রেক্ষাপট এখানে রয়েছে, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে কিন্তু বা বাংলাদেশের যে স্থলবন্দর রয়েছে, সাধারণত ভূ রাজনৈতিক দিক থেকে বা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে বাংলাদেশ এবং বঙ্গোপসাগর। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপটিও কিন্তু বিশ্বের বিভিন্ন পরাশক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমেরিকার কাছে কিন্তু এই সেন্ট মার্টিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেন্ট মার্টিনে যদি আমেরিকা কোনোভাবে একটি সামরিক ঘাঁটি করতে পারে, তাহলে সম্পূর্ণ দক্ষিণ এশিয়া কিন্তু আমেরিকার যে শক্তি রয়েছে সেই শক্তির নিয়ন্ত্রণে আনা সম্ভব। যদিও চীন এই বিষয়টি কঠোরভাবে দেখছে এবং কোনোভাবেই চায় না যে বাংলাদেশের জলসীমা কিংবা ভারতীয় যে জলসীমা রয়েছে, উপকূলীয় অঞ্চল রয়েছে, সেখানে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি হোক অথবা আমেরিকার একক আধিপত্য বিস্তার লাভ করুক। সেই হিসাবে চীন এই বিষয়টিকে সবসময়ই কিন্তু টক্কর দেওয়ার চেষ্টা করেছে। এদিকে বাংলাদেশে যে রোহিঙ্গা ইস্যু রয়েছে, সেই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতিসংঘের মহাসচিবও বাংলাদেশে এসেছেন, এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত দেয় এবং মিয়ানমারে বর্তমানে যে যুদ্ধ অবস্থা চলছে, সেই যুদ্ধ অবস্থায় সাহায্য করার জন্য কিন্তু আমেরিকা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল দিয়ে মিয়ানমারে সরাসরি আমেরিকার পণ্য, আমেরিকার সেবা এবং আমেরিকার অন্যান্য যে বিষয়গুলো মিয়ানমারে যাওয়া প্রয়োজন, সশস্ত্র থেকে শুরু করে সেনাবাহিনী অন্যান্য বিষয়গুলো, সেগুলো পৌঁছানোর জন্য কিন্তু তারা করিডোর চেয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ দিক থেকে। এই হিসাবে যদি বাংলাদেশে একদিকে চিকেন নেক রয়েছে, ইন্ডিয়া, চীন এবং বাংলাদেশের মধ্যকার একটি সম্পর্ক বা একটি পথ, অপরদিকে যদি এখানে আমেরিকাকে মিয়ানমারের জন্য একটি করিডোর দিয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ অনেকটাই দুটানার মধ্যে পড়ে যাবে। এবং আমার কোনোভাবেই মনে হয় না যে যেখানে একটি করিডোর দেওয়া হবে আমেরিকাকে মিয়ানমারে প্রবেশের জন্য, সেখানে আমেরিকা কোনোভাবেই কিন্তু সেই করিডোরটি তাদের নিয়ন্ত্রণের বাইরে রাখবে না। বরঞ্চ তারা তাদের সেনাকর্তা অথবা অন্যান্য যে আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশের হাত থেকে বা বাংলাদেশের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের হাত থেকে কিন্তু এই জায়গাটি অনেকটাই
সরে যাবে বা নিয়ন্ত্রণ অনেকটাই সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির জন্য অত্যন্ত সংকটাপন্ন বিষয়। আবার ভারত যেভাবে উগ্রবাদিতা এবং মৌলবাদিতা বিষয়টি নিয়ে অথবা জঙ্গিবাদিতা বিষয়টি নিয়ে তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশকে ঘিরে, সেই হিসাবে কিন্তু ভারতের সাথে যেভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি নিয়ে একটি সমঝোতার পথ বেছে নেওয়ার জন্য বৈঠক করেছেন। আবার অপরদিকে চীনেও তিনি একটি সফর করেছেন। চীনের সাথে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য এবং আমেরিকা থেকেও কিন্তু আমেরিকার সেনাকর্তা সহ জাতিসংঘেরও প্রতিনিধি দল বাংলাদেশে ইতিমধ্যে এসে গিয়েছেন এবং এই সকল বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে। সুতরাং এখানে তিনমুখী যে একটি রাস্তা তৈরি হয়েছে, এই তিনমুখী রাস্তার একমাত্র প্রদীপ হচ্ছে বা একমাত্র সাইনবোর্ড হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার। এখন তাহলে প্রকৃতপক্ষে ভারতের সাথে অতিরিক্ত সুসম্পর্ক যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার করতে যায়, তাহলে চীন এখানে অনেকটাই ক্ষুব্ধ হয়ে যাবে। আবার চীন যদি এখানে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের উপর কোনো ধরনের আঘাত প্রতিঘাত করার চেষ্টা করে, তাহলে আমেরিকাও কিন্তু কোনোভাবে চুপ করে বসে থাকবে না। সুতরাং এই যে ত্রিমুখী একটি সংকট তৈরি হতে যাচ্ছে বা ত্রিমুখী একটি সংকটের পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, এই সংকট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেকটাই হুমকি স্বরূপ এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি উপযুক্ত যে কূটনৈতিক বিচক্ষণতা রয়েছে সেই বিচক্ষণতা যদি প্রয়োগ করতে ব্যর্থ হন, তাহলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অদূর ভবিষ্যতে এই বিষয়বস্তুগুলো নিয়ে এবং উনার যে সরকার ব্যবস্থা রয়েছে সেই সরকার ব্যবস্থা নিয়ে একদম মহা সংকটের দিকে ধাবিত হতে চলেছেন এবং এই মহা সংকটের দিকে যদি উনি ধাবিত হয়ে যান উনার অন্তর্বর্তী সরকার নিয়ে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায়ন করার চেষ্টা করছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশকে পরিচালনা করছে সেভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারবে না। এমনও হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মহাসংকট কাটিয়ে উঠতে গিয়ে হয়তোবা তাদের যে নির্বাচন দেওয়ার ইচ্ছা ছিল কিংবা আরো কিছুদিন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা ছিল সেটিও কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাবে এবং তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে তাদের সরে যেতে হবে।